প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি উত্তম কুমার গাইন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা। আমি হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের অ্যাকাউন্টিং থিওরি কোর্সটি পড়ানোর জন্য মনোনীত হয়েছি। আজ আমি তোমাদের সাথে প্রথম সেশনটি নিতে যাচ্ছি। অ্যাকাউন্টিং থিওরির উপরে ডেভেলপমেন্ট অফ অ্যাকাউন্টিং অর্থাৎ হিসাব তত্ত্বের উন্নয়ন, এই অধ্যায়টি আজ আলোচনা করতে যাচ্ছি। হিসাব বিজ্ঞান তত্ত্ব কি? প্রথমেই আমাদেরকে জানতে হবে তত্ত্ব কি। তত্ত্ব হলো কতগুলো অনুমান বা ধারণা যা বিভিন্ন পরিস্থিতিতে পরীক্ষিত, স্বতঃসিদ্ধ, প্রমাণিত এবং সর্বজন গ্রহণযোগ্য। আর হিসাব তত্ত্ব হলো যে তথ্য হিসাব সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে এবং উপযুক্ত বিশ্লেষণের মাধ্যমে সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করতে সাহায্য করে, তাই হিসাব তত্ত্ব নামে পরিচিত। হেনড্রিকসনের মতে হিসাব তত্ত্ব কতগুলো সুস্পষ্ট নীতির আকারে প্রতিষ্ঠিত একটি সাধারণ কাঠামো, যা প্রচলিত হিসাব রীতির মূল্যায়ন করতে এবং নতুন রীতি ও পদ্ধতির পথ নির্দেশক হিসেবে ভূমিকা রাখে। হিসাব তত্ত্ব হিসাব সংক্রান্ত কার্যবিধির মূল্যায়ন, পুরনো পদ্ধতির সংস্কার এবং নতুন পদ্ধতি উদ্ভাবন ও প্রবর্তনের জন্য নির্দেশিকা হিসেবে কাজ করে। ফলে হিসাব বিজ্ঞানীরা হিসাব সংক্রান্ত জটিলতা ব্যাখ্যা বিশ্লেষণ পূর্বক সাবলীলভাবে তথ্য উপস্থাপন করে থাকে এবং ব্যবহারকারীদের নিকট আরো অর্থবহ হয়। তাহলে আমরা হিসাব তত্ত্বের একটি ধারণা পেলাম। এবারে হিসাব তত্ত্বের প্রকৃতি কেমন হতে পারে? হিসাব তত্ত্বের প্রকৃতি, এটি বিজ্ঞান ও কলাগুণ বিশিষ্ট। হিসাব বিজ্ঞান যেমন বিজ্ঞান এবং কলাগুণ বিশিষ্ট, বা হিসাব বিজ্ঞানে যেমন বিজ্ঞান এবং কলা উভয়েরই প্রয়োগ রয়েছে, হিসাব তত্ত্বেও তেমনি কলা ও বিজ্ঞান উভয় গুণ রয়েছে। বিশেষ নীতি পদ্ধতি ও সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে বিধায় এটি কলা গুণ বিশিষ্ট। আবার পরীক্ষা নিরীক্ষা ও পর্যালোচনার দ্বারা প্রতিষ্ঠিত কিছু সূত্র হিসাব রক্ষণে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, তাই এটি বিজ্ঞান। 2 নম্বর, ব্যবহারিক প্রক্রিয়া থেকে তত্ত্বের গঠন। হিসাব রক্ষণ কার্যক্রম ব্যাপক চর্চার মধ্য দিয়ে হিসাব তত্ত্ব প্রতিষ্ঠা লাভ করেছে। 3, প্রয়োজনীয় গবেষণার জন্য ক্ষেত্রের সংকেত দান, অর্থাৎ দক্ষ হিসাববিদরা সবসময় কার্যক্ষেত্রে বা নিজ নিজ দায়িত্ব পালন করতে গিয়ে সেখানে সমস্যাগুলো চিহ্নিত করেন এবং সেই সমস্যা উত্তরণের বিভিন্ন ধরনের পথ তারা খুঁজে বের করেন। এভাবে তিনি হিসাব তত্ত্ব পাঠদানের মাধ্যমেও তিনি এই নতুন নতুন গবেষণার ক্ষেত্রগুলো খুঁজে বের করেন এবং তিনি আরো উদ্বুদ্ধ হন এই গবেষণা কার্যে। 4 নম্বর, একাধিক তত্ত্বের সমষ্টি। ব্যবহারকারীদের বৈচিত্র্যতা, ব্যবসায়িক পরিবেশ ও সামগ্রিক অবস্থার উপর নির্ভর করে একাধিক তত্ত্বের উদ্ভব হয়েছে, তাই হিসাব তত্ত্ব একাধিক তত্ত্বের সমন্বয়। 5 নম্বর, যুক্তিসঙ্গত কারণের উপর গঠিত। সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে হিসাব তত্ত্বেও প্রয়োজনীয় পরিমার্জন করতে হয়, এতে গ্রহণযোগ্যতা অক্ষুণ্ণ থাকে। অর্থাৎ হিসাব বিজ্ঞান যেমন পরিবর্তিত ধারাবাহিকভাবে উন্নতির দিকে এগোচ্ছে, ঠিক অনুরূপভাবে হিসাব তত্ত্ব হিসাব বিজ্ঞানের পাশাপাশি তার পথ নির্দেশক হিসেবে এগিয়ে চলেছে। যদি তাই না হতো, হিসাব তত্ত্ব বা হিসাব তত্ত্বের প্রয়োজনীয়তা দিন দিন ফুরিয়ে যেত। এজন্য
এটি যুক্তিসঙ্গত কারণের উপর প্রতিষ্ঠিত। এটা অন্যতম একটি বৈশিষ্ট্য। এবার দেখব হিসাব তত্ত্বের গুণগত বৈশিষ্ট্য কোনগুলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি তোমাদের এই আলোচনার পাশাপাশি তোমাদের হাতে যে বই রয়েছে সে বইগুলোও তোমরা স্টাডি করবে। সেই এই টপিকস মিলায়ে স্টাডি করলে তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। তা এ পর্যায়ে আমরা হিসাব তত্ত্বের গুণগত বৈশিষ্ট্য আলোচনা করব। একাধিক তত্ত্বের সমষ্টি। হিসাব তত্ত্ব বহুবিধ তত্ত্বের সমষ্টি। সেখানে বিজ্ঞ হিসাববিদরা বিভিন্ন সময়ে বিভিন্ন তত্ত্ব উদ্ভাবন করেছেন এবং হিসাব কার্যের সাথে সমন্বয় ও সংযোজন করেছেন। দেখা গেছে অনেকগুলো এখন অব্যবহার্য হয়ে গিয়েছে বা সেকেলে হয়ে গেছে, যে কারণে নতুন নতুন তথ্য সংযোজন আবিষ্কার হচ্ছে এবং সংযোজন হচ্ছে। নীতি ও পদ্ধতির সমষ্টি। হিসাব তথ্য হলো কতগুলো স্বতঃসিদ্ধ নীতি ও পদ্ধতির সমন্বয়, যা দ্বারা হিসাব বিজ্ঞান তার কার্যক্রম পরিচালনা করতে পথ নির্দেশ হিসেবে পেয়ে থাকে। 3 নম্বর, আর্থিক ঘটনা। হিসাব বিজ্ঞান যেমন আর্থিক লেনদেন বা আর্থিক ঘটনাগুলো নিয়ে পর্যালোচনা করে, ঠিক হিসাব তত্ত্ব আর্থিক তথ্যাদি নিয়েই বিচার বিশ্লেষণ করে। অনার্থিক ঘটনাগুলো এখানে বিবেচনায় নেওয়া হয় না। এবার আসি বিজ্ঞানসম্মত। হিসাব বিজ্ঞান যেমন বিজ্ঞানসম্মত, বিজ্ঞান গুণ বিশিষ্ট, হিসাব তত্ত্ব বিজ্ঞানসম্মত। এখানে সুনির্দিষ্ট কতগুলো সূত্র প্রয়োগ করা হয়, যে সূত্রগুলো বিজ্ঞান দ্বারাও সমর্থিত। 5, পরিবর্তনশীল। পরিবর্তনশীল, এটা হিসাব তত্ত্ব পরিবর্তন ও পরিমার্জনের সুযোগ রয়েছে। নতুন নতুন তথ্য সংযোজনের ফলে পেছনের সেকেলের তথ্যগুলো অনেকগুলো হারিয়ে যাচ্ছে বা অব্যবহার্য হয়ে পড়ে। এজন্য পরিবর্তনশীল হিসাব বিজ্ঞানের পাশাপাশি হিসাব তত্ত্বেরও পরিবর্তন লক্ষ্য করা যায়। অদৃশ্যমান। হিসাব তত্ত্ব অদৃশ্যমান একটি অন্যতম গুণ, অন্যতম বৈশিষ্ট্য। হিসাব তত্ত্ব দেখা যায় না, স্পর্শ করা যায় না, শুধু অনুমান করা যায়। এই অনুমান ও ধারণার ভিত্তিতেই হিসাব তত্ত্ব বিচার বিশ্লেষণ করে থাকে এবং হিসাব বিজ্ঞানকে আরো সাবলীলভাবে চলতে সহায়তা করে থাকে। ব্যবহারিক প্রক্রিয়া থেকে হিসাব তত্ত্বের গঠন। ব্যবহারিক প্রক্রিয়া থেকে হিসাব তত্ত্বের গঠন, অর্থাৎ হিসাব সংক্রান্ত কার্যক্রম দীর্ঘদিন পরিচালনা করার ফলে বিজ্ঞ হিসাববিদ বা বিজ্ঞ হিসাব বিজ্ঞানীগণ যে সমস্যাগুলো দেখতে পান বা সমস্যার সম্মুখীন হন, সেইগুলো পর্যালোচনা করে, বিচার বিশ্লেষণ করে, পরীক্ষা নিরীক্ষা করে এই হিসাব তত্ত্ব উদ্ভাবন করে থাকে। এই জন্য বলা যায় এটা সম্পূর্ণ ব্যবহারিক ভিত্তিক। ব্যবহারজনিত কারণ থেকেই, ব্যবহারের অভিজ্ঞতা থেকেই হিসাব তত্ত্ব উদ্ভাবন হয়। এবারে তত্ত্বের প্রকারভেদ, টাইপস অফ থিওরি। প্রথমত বর্ণনামূলক তত্ত্ব আমরা আলোচনা করতে যাচ্ছি। বর্ণনামূলক, অতীতের ঘটনা বিচার বিশ্লেষণ, পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে সেই ঘটনার পেছনের কারণ, অনুমান, যুক্তি খুঁজে বের করা হয় এই বর্ণনামূলক তত্ত্বে। অর্থাৎ ঘটনাগুলো কেন ঘটেছিল, ঘটনার পরবর্তী ফলাফল কি হতে পারে, বা এই ঘটনা থেকে উত্তরণের, এই সমস্যাগুলো থেকে উত্তরণের সমাধান কি হতে পারে, এই সমস্ত বিচার বিশ্লেষণ করেই এই বর্ণনামূলক তত্ত্বের উদ্ভাবন হয়েছে। আদর্শ জ্ঞাপক তত্ত্ব, এটা হচ্ছে কতিপয় আদর্শ নীতি এবং নীতির উপর প্রতিষ্ঠিত, কতিপয় আদর্শ রীতিনীতির উপর প্রতিষ্ঠিত
যে তত্ত্ব সেটি হচ্ছে আদর্শ জ্ঞাপক তত্ত্ব। কি করা উচিত, কি করা উচিত নয়, এ ধরনের প্রশ্নের আলোকে যে তত্ত্ব তা আদর্শ জ্ঞাপক তত্ত্ব। কি ধরনের তত্ত্ব সংগ্রহ করা উচিত, অর্থাৎ হিসাব সংরক্ষণ করতে গিয়ে প্রতিষ্ঠানের হিসাব বিভাগ নানা ধরনের সমস্যায় সম্মুখীন হতে পারে। এখন সেখান থেকে কি ধরনের তথ্য বিচার বিশ্লেষণের জন্য গ্রহণ করা উচিত আর কোনগুলো বর্জন করা উচিত, এবং এই তথ্যগুলো প্রক্রিয়াধীন করে কিভাবে সরবরাহ করা উচিত, ব্যবহারকারীদের উপযোগী করে সরবরাহ করা উচিত, এইগুলো যে আলোচনা করা হয় যে তত্ত্বে, সেটি হচ্ছে আদর্শ জ্ঞাপক তত্ত্ব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এটা তোমাদের বইয়েও পাবে, একটু দেখে নিও। এবার আসি ফাংশন অফ অ্যাকাউন্টিং থিওরি, হিসাব তত্ত্বের কার্যাবলী। হিসাব বিজ্ঞানের নির্দেশিকা হিসেবে কাজ করে। হিসাব তত্ত্ব হিসাব বিজ্ঞান কার্যক্রম করতে গিয়ে যে সমস্ত সমস্যা বা জটিলতার সৃষ্টি হয়, সেইগুলো কিভাবে উত্তরণ করা সম্ভব বা কি করলে হিসাব বিজ্ঞানের রীতিনীতি মেনে হিসাব সম্পন্ন করা যাবে, তা এই হিসাব তত্ত্বে বর্ণনা করা আছে, বা তা সেখান থেকে পথ নির্দেশক হিসেবে আমরা হিসাব তত্ত্বকে ব্যবহার করতে পারি। হিসাব কার্যের উন্নতিতে সহায়তা করা। আচ্ছা, 3 নম্বর, বস্তু বা ঘটনার যুক্তিগ্রাহ্য বিশ্লেষণ করা। বস্তু বা ঘটনাগুলো অপ্রাসঙ্গিক বা অযৌক্তিক এই ধরনের কোনো বিষয় হিসাব তত্ত্ব বিবেচনায় নেই না। শুধুমাত্র প্রাসঙ্গিক ঘটনাগুলো, প্রাসঙ্গিক সমস্যা যেগুলো হিসাবের সাথে, হিসাব কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট, শুধু সেই সমস্যা বা তথ্যগুলোই এখানে গ্রহণ করা হয়। 4 নম্বর, হিসাব সংরক্ষণ ও ব্যবসায়িক কার্যক্রমে জটিলতা দেখা দিলে হিসাব তত্ত্বের সহায়তা নেওয়া হয়। 5, ব্যবস্থাপনাকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা দান। খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। হিসাব বিভাগ হিসাব সংরক্ষণ কার্যক্রম করতে করতে সর্বশেষ যে আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে, সেই আর্থিক প্রতিবেদনের আলোকে হিসাব বিভাগ বা তার ব্যক্তিগত বা তার কার্যক্রমের বিগত কার্যক্রমের অভিজ্ঞতার আলোকে হিসাব বিভাগ প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে বিশেষ ভূমিকা পালন করে থাকে। যেমন হতে পারে বিনিয়োগ সিদ্ধান্ত, বা হতে পারে যে বিক্রয় সিদ্ধান্ত, উৎপাদন সিদ্ধান্ত। এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে গেলে হিসাব বিভাগ হতে তত্ত্বের প্রয়োজন হয়। তাই বলা যায় যে হিসাব তত্ত্ব প্রতিষ্ঠানকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে। 6 নম্বর, হিসাব বিজ্ঞানের প্রচলিত রীতিনীতির ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে এর গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করা। অর্থাৎ হিসাব তত্ত্ব এবং হিসাব বিজ্ঞান খুবই কাছাকাছি। হিসাব বিজ্ঞানের যে প্রচলিত রীতিনীতি রয়েছে, অর্থাৎ বিভিন্ন সংস্থা ও হিসাব সংস্থাগুলো যে রীতিনীতি হিসাব রক্ষণের জন্য প্রকাশ করে থাকে, তার পক্ষে ব্যাখ্যা বিশ্লেষণ করে হিসাব তত্ত্ব সেটাকে সর্বজন গ্রহণযোগ্য করতে সহায়তা করে। 7 নম্বর, হিসাব তত্ত্ব হিসাবে ব্যবহৃত শব্দগুলোর সুস্পষ্ট ব্যাখ্যা করে থাকে, ফলে ব্যবহারকারীরা সহজে অনুধাবন করতে পারে। আমরা জানি যে আর্থিক বিবরণী প্রকাশের আর্থিক বিবরণী প্রকাশের পূর্বে শেষে কিছু পাদটীকা ব্যবহার করা হয়। সেই পাদটীকা হচ্ছে যে হিসাব সংরক্ষণের ক্ষেত্রে কোথাও অস্পষ্টতা বা জটিলতা বা কোথাও অনুমান গ্রহণ করা হলে সেটা স্পষ্ট আকারে পাদটীকা উল্লেখ করলে ব্যবহারকারীরা ওই হিসাব তত্ত্ব সম্পর্কে তারা আরো ধারণা পেতে পারে বা সম্যক জ্ঞান লাভ করতে পারে, বা
তাদের যে উপযোগিতা মিট আপ করার জন্য যা চাহিদা সেখান থেকে পেতে পারে। এবার হিসাব তথ্যের গঠন প্রক্রিয়া। হিসাব তথ্য কি রূপে গঠন হয়? ফরমেশন অফ অ্যাকাউন্টিং থিওরি। হিসাব তত্ত্ব গঠনের কতগুলো পর্যায় রয়েছে। বিজ্ঞ হিসাব বিজ্ঞানীগণ বা হিসাববিদ যারা বড় বড় প্রতিষ্ঠানে কর্মরত বা যারা সনদধারী হিসাববিদ, যারা সবসময় হিসাব সংক্রান্ত কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকে বা কার্যক্রম নিয়ে ভাবে বা গবেষণা করে, তারা যখন একটা তত্ত্ব প্রকাশ করতে চায়, তত্ত্ব উদ্ভাবন করতে চায়, তত্ত্ব গঠন করতে চায়, সেক্ষেত্রে কতগুলো পর্যায় ওনারা অনুসরণ করে থাকেন। প্রথমেই পর্যবেক্ষণ করেন, অর্থাৎ হিসাব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গিয়ে এর ভেতরে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বা কি কি জটিলতার সৃষ্টি হয়, আর এই জটিলতা কিভাবে নিরসন করা যায় বা জটিলতার পেছনে কি কি কারণ, এইগুলোর পাশাপাশি জোগাড় বা সংগ্রহ করেন বা গভীরভাবে পর্যবেক্ষণ করেন। এটি হচ্ছে তত্ত্ব গঠনের প্রাথমিক পর্যায়। এবার চিহ্নিতকরণ। তত্ত্ব গঠন প্রক্রিয়ার এ পর্যায়ে সমস্যা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়। সমস্যার সাথে জড়িত অপ্রাসঙ্গিক উপাদানগুলো বর্জন করা হয়। অপ্রাসঙ্গিক মানে যেগুলো সমস্যার সাথে সরাসরি জড়িত নয়, অর্থাৎ এমন কোনো সমস্যা আছে যেগুলো অ্যাভয়েড করা সম্ভব বা উত্তরণ করা সম্ভব, সহজেই সমাধান করা সম্ভব, সেগুলো বাদ দিয়ে যেগুলো খুবই হিসাব হিসাব রক্ষণের সাথে সরাসরি জড়িত এবং ওতপ্রোতভাবে জড়িত, এইগুলোকে আলাদা করে চিহ্নিত করা হয়। এরপরে অনুমান গঠন। সমস্যা চিহ্নিতকরণের পর সতর্ক বিশ্লেষণের মাধ্যমে ওই সমস্যা সম্পর্কে অনুমান গঠন করা হয়। 4 নম্বর, পরীক্ষা নিরীক্ষা। অনুমান গৃহীত হওয়ার পর পরীক্ষিত হওয়া আবশ্যক। এই স্তরে অনুমানগুলো সত্যতা যাচাই করার জন্য সংশ্লিষ্ট হিসাববিদ নানা ধরনের কৌশল ব্যবহার করে থাকেন বা কৌশল অনুসরণ করে থাকেন। সত্যতা যাচাই 5 নম্বর, এই স্তরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গৃহীত অনুমানগুলোর সত্যতা যাচাই করার জন্য যথোপযুক্ত পদ্ধতি প্রয়োগ করা হয়, অর্থাৎ একজন হিসাব বিজ্ঞানী ওই কৌশল প্রয়োগ করে এটা সত্যতা যাচাই করবেন, উনি নিজেই এটা প্রয়োগ করবেন। এটি কোথাও উল্লেখ নাও থাকতে পারে, উনি ওনার বাস্তব অভিজ্ঞতা থেকে কৌশলগুলো প্রয়োগ করবেন যাতে হিসাব বিজ্ঞানের রীতিনীতি বিঘ্নিত না হয়। 6 নম্বরে, তত্ত্বের প্রতিষ্ঠা। সত্যতা যাচাইকরণে উত্তীর্ণ হলে তবেই অনুমান তত্ত্বের রূপ নেয়। এ প্রক্রিয়ায় তত্ত্ব প্রতিষ্ঠিত হয়। তাহলে হিসাব তত্ত্বের গঠনের আমরা একটা ধারণা পেলাম যে প্রথম পর্যায় পর্যবেক্ষণ করবে, বাস্তব অভিজ্ঞতা থেকে হিসাববিদ বা হিসাব বিজ্ঞানী যে হিসাব সংরক্ষণ কার্যক্রমে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেগুলোর উপর গভীর পর্যবেক্ষণ উনি করবেন। এরপর কোন সমস্যাটি অধিক গুরুত্বপূর্ণ, হিসাব কার্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটিকে উনি চিহ্নিত করবেন। চিহ্নিত করে তার পিছনে কি কি কারণ বা কি কি অনুমান কাজ করছে এবং সেগুলো উত্তরণের পন্থা বা কি, এগুলো নিয়ে তিনি অনুমান গঠন করবেন। এরপর পরীক্ষা নিরীক্ষা করবেন, পরীক্ষা নিরীক্ষার পরে সত্যতা যাচাই। এভাবে তিনি একটা তথ্য উদ্ভাবন করবেন এবং প্রকাশ করবেন। এভাবেই একটা তথ্য যখন প্রতিষ্ঠা লাভ করে সেটা হিসাববিদদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে এবং গ্রহণযোগ্য হয়। এবারে আসি হিসাব বিজ্ঞানের সাথে যে মহান ব্যক্তির নামটা
আমরা বিশেষভাবে স্মরণ করি, তিনি লুকা ডি প্যাসিওলি, যাকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। তিনি ছিলেন ইতালীয় নাগরিক, একজন ধর্মযাজক ও গণিত শাস্ত্রবিদ। তিনি ব্যাপক গবেষণা করে 1494 সালে একটি বই প্রকাশ করেন, সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা। এই গ্রন্থে তিনি দুতরফা দাখিলা পদ্ধতির আলোকপাত করেন এবং দুতরফা দাখিলা পদ্ধতি উল্লেখ করেন। ব্যবসায় প্রতিষ্ঠানে সংগঠিত লেনদেনগুলো সুশৃঙ্খলভাবে তারিখের ক্রম অনুসারে পক্ষ বিশ্লেষণ করে কিভাবে সহজে হিসাবভুক্ত করা যায় তিনি আবিষ্কার করেছিলেন। আর এটি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, যেটি সারা বিশ্বের সমস্ত দেশেই এই পদ্ধতি ব্যাপক জনপ্রিয়। সমস্ত দেশেই হিসাব সংরক্ষণ কার্যক্রমে এই দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে। তিনি হিসাব নিরীক্ষা, হিসাব শাখা হিসাব, অংশীদারি হিসাব, ব্যাংক লেনদেন সম্পর্কেও ইঙ্গিত দিয়েছিলেন। তাহলে আমরা হিসাব বিজ্ঞানে তার অবদান যতটুকু জানি তার কিছুটা উল্লেখ করলাম। ব্যাপক তার অবদান, অস্বীকারের কোনো উপায় নাই। দুতরফা দাখিলার উপর ভিত্তি করেই সমস্ত লেনদেন হিসাবভুক্ত করা হয়, বা হিসাবের যে যতগুলো শাখা গড়ে উঠেছে সমস্ত শাখাতেও এই দুতরফা দাখিলার প্রয়োগ আমরা লক্ষ্য করি। অর্থাৎ দুতরফা দাখিলা উপেক্ষা করে এখনো পর্যন্ত হিসাব সংরক্ষণের বিকল্প ব্যবস্থা গড়ে ওঠেনি বা জনপ্রিয়তা পায়নি। তাই হিসাব বিজ্ঞানের উন্নয়নে লুকা ডি প্যাসিওলির অবদান সর্বজন স্বীকৃত, সর্বজন বিদিত, এবং তিনি আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির জনক, তিনি আমাদের হিসাব বিজ্ঞানের জনক। এবার আসি হিসাব বিজ্ঞানের উন্নয়নে অবদানকারী উপাদান কি কি। দুতরফা দাখিলা পদ্ধতি উদ্ভাবনের মাধ্যমে লুকা ডি প্যাসিওলির যে অবদান সেটা আমরা দেখলাম। এখন হিসাব বিজ্ঞান যে তার ক্রমোন্নতির দিকে এগোচ্ছে, এটা বা ক্রমান্বয়ে অতি জনপ্রিয়তা লাভ করছে কেন, বা তার পেছনে কারণগুলো কি কি। এখানে হিসাব শাস্ত্রের উপর নতুন নতুন বই প্রকাশ ও হিসাব শাস্ত্র শিক্ষাদানে নতুন কৌশল প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একসময় হিসাব বিজ্ঞান নামে আলাদা কোনো বিষয় পাঠদান করানো হতো না, তখন অর্থনীতির সহ পাঠ্য হিসেবে শিক্ষাদান করা হতো হিসাব রক্ষণ নামে। পরবর্তীতে পর্যায়ক্রমে যে বিভিন্ন প্রতিষ্ঠানে হিসাবের ক্ষেত্রে ব্যাপক গ্রহণযোগ্যতা, হিসাব সংরক্ষণে অতি গুরুত্ব দেওয়ার জন্য এবং ব্যবসায় প্রসার ঘটার কারণে সমস্ত ক্ষেত্রে হিসাবের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। তাই ব্যবসায় শিক্ষা শাখার মাধ্যমে হিসাব বিজ্ঞান বা ব্যবসায় সংক্রান্ত বিভিন্ন বিষয় আমরা পাঠদান করে থাকি, বা পাঠদানের জনপ্রিয়তা বেড়েছে। হিসাব বিজ্ঞান বা ব্যবসায় শাখায় পড়ালেখা করি, পরবর্তীতে সবাই আমরা কর্মজীবনেও সেটা প্রয়োগ করে থাকি। তা এটা সম্ভব হয়েছে যে পর্যাপ্ত পরিমাণ হিসাব শাস্ত্র আজকে বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন কলেজে এই হিসাব বিজ্ঞান শাখা, হিসাব বিজ্ঞান পড়ানো সম্ভব হচ্ছে। এ কারণেই যে
দেশে পর্যাপ্ত পরিমাণ হিসাব শাস্ত্র বা হিসাববিদদের হিসাববিদরা লিখছেন এবং প্রকাশ করছেন। অন্যথায় এটা বেশ জটিল হয়ে যেত। তাছাড়া এই শিক্ষা ব্যবস্থায় ব্যাপক আরো পরিবর্তন এসেছে। হ্যাঁ, হিসাব সংরক্ষণের বিভিন্ন কম্পিউটার ভিত্তিক বিভিন্ন কৌশল প্রয়োগ করা হয়ে থাকে হিসাব ব্যবস্থায়। আচ্ছা, এবার আসি শিল্প বিপ্লব ও এর প্রভাব। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে ইউরোপ তথা বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসায়িক ক্ষেত্রে একটা বিপ্লব সৃষ্টি হয়। বৃহৎ শিল্প প্রতিষ্ঠান, ভারী শিল্প, বিশেষ করে বস্ত্র শিল্প, ধাতব শিল্প গড়ে ওঠে, যেটা ইংল্যান্ডের বাইরেও বিভিন্ন দেশে এই ভারী শিল্পগুলো গড়ে ওঠে এবং তার কার্যক্রম প্রসার লাভ করে। এই কারণেই আলাদা হিসাব বিভাগের প্রয়োজনীয়তা দেখা দেয়। বৃহৎ পরিসরের হিসাব সংরক্ষণ করতে গিয়ে প্রতিটা প্রতিষ্ঠানই আলাদা আলাদা হিসাব বিভাগ চালু করে, যেখানে ওই প্রতিষ্ঠানের সমস্ত হিসাবপত্র সেখানে সংরক্ষণ করা হয় এবং হিসাব প্রস্তুত করা হয়। এরপর আসি রেলওয়ের আবিষ্কার ও এর প্রভাব। রেলওয়ে আবিষ্কারের ফলে জেমস ওয়াটের যে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের ফলে আমরা দেখি যে ভারী শিল্প আরো বেশি বেশি তাদের কার্যক্রম প্রসারিত করতে থাকে। পণ্য আনয়ন বা কাঁচামাল আনয়ন বা উৎপাদিত পণ্য প্রেরণ, এই সমস্ত কাজে এই রেলওয়ের গুরুত্ব ব্যাপকভাবে বেড়ে যায়। তাছাড়া রেলওয়েও নিজেও একটা ভারী শিল্প, তার নিজস্ব প্রতিষ্ঠান চালাতে গিয়ে যে জনবল ও অর্থ প্রয়োজন, সেটার হিসাব নিকাশের জন্য একটা আলাদা হিসাব বিভাগ, হিসাব বিজ্ঞান বা হিসাব শাখা চালু হয়। তখনই সেই সময়ে দ্বৈত হিসাব ব্যবস্থা চালু করা হয় বা দ্বৈত হিসাব ব্যবস্থা উদ্ভাবন করা হয়। সেখানে মূলধন হিসাব এবং প্রতিষ্ঠানের সম্পদ দায় দেনা দেখিয়ে আলাদা উদ্ধৃতপত্র সংরক্ষণের পদ্ধতি চালু করা হয়। এছাড়া সময় অন্তর হিসাব নিরীক্ষার জন্য এখানে জোর দেওয়া হয়। তাই রেলপথের আবিষ্কার হিসাব বিজ্ঞানেও যথেষ্ট ভূমিকা রাখে। কর কর্তৃপক্ষ ও এর প্রভাব। সরকারি রাজস্বের অন্যতম উৎস হচ্ছে কর, আর কর ব্যক্তি বা প্রতিষ্ঠান উভয়ই বার্ষিক আয়ের উপর কর দিয়ে থাকে। তাছাড়া একটা প্রতিষ্ঠান তার কার্যক্রম যথাযথভাবে পালনের পর সঠিক আয় নির্ণয় যেমন জরুরি, তেমনি সরকারকে যথাযথ কর পরিশোধ করা ওই প্রতিষ্ঠানের নৈতিকতার আওতায় আসে। তাই হিসাবপত্রে হিসাব সংরক্ষণে স্বচ্ছতা থাকা আবশ্যক। একত্রীকরণের মাধ্যমে কারবার জোট গঠনের প্রভাব। ব্যবসায় জোট গঠন করতে গিয়ে সংখ্যালঘু স্বার্থ বজায় রাখতে হয়। ছোট ছোট প্রতিষ্ঠানগুলো অনেক সময় বড় প্রতিষ্ঠানের সাথে একীভূত হয়ে যায়। এই পর্যায়ে ছোট প্রতিষ্ঠান অর্থাৎ সংখ্যালঘু যে প্রতিষ্ঠানটি, তার যাতে স্বার্থ ক্ষুণ্ণ না হয় সেদিকে লক্ষ্য রেখে হিসাব ব্যবস্থায় একটা নতুন উদ্ভাবন বা সংযোজন হয়েছে সাবসিডিয়ারি অ্যাকাউন্ট। সেক্ষেত্রে বা সেখানে সংখ্যালঘুর স্বার্থ বিবেচনা করেই এই ধরনের হিসাব পদ্ধতি চালু করা হয়েছে। সরকারি নিয়ন্ত্রণের প্রভাব। প্রতিষ্ঠানগুলো হিসাব সংক্রান্ত নতুন নিয়ম জারি ও তা পালনে
বাধ্যবাধকতা থাকায় ছোট বড় প্রায় সকল প্রতিষ্ঠানে একই হিসাব পদ্ধতি অনুসরণ করা হয়। তাহলে সরকারি নিয়ন্ত্রণ যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে হিসাব রাখছে কিনা, তারা বৈধ ব্যবসায়ের সাথে আছে কিনা, এগুলো তদারকি করার কারণেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বা সব প্রতিষ্ঠানই চায় তাদের হিসাবপত্র স্বচ্ছ রাখা বা হিসাবপত্র যথাযথ রাখা, যাতে কোনো পরীক্ষা নিরীক্ষায় প্রশ্নবিদ্ধ না হয়। আর এ কারণেই দক্ষ বা শিক্ষিত হিসাব বিজ্ঞানের শিক্ষিত জনবল তারা এই হিসাব বিভাগে নিয়োগ দিয়ে থাকে। বিভিন্ন পেশাদারী সংস্থার উদ্ভব, যৌথ মূলধনী প্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে হিসাব তথ্য প্রস্তুত ও সরবরাহের জন্য বহুল গ্রাহ্য নীতির জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে। দেশে দেশে বিভিন্ন পেশাদারী সংস্থা গড়ে ওঠে। হিসাব বিজ্ঞানের নীতি প্রয়োগ ও হিসাব রক্ষণ ব্যবস্থায় একই পদ্ধতি অনুসরণের জন্য এ সকল সংস্থা কাজ করে থাকে। অর্থাৎ যেমন যে হিসাব হিসাব সংক্রান্ত যে নীতিমালাগুলো পর্যায়ক্রমে আবিষ্কার বা উদ্ভাবন করা হচ্ছে, সেগুলো প্রচার এবং প্রকাশ এবং প্রয়োগের জন্য বিভিন্ন সংস্থা এই কাজগুলো করে থাকছে। যে যৌথ প্রতিষ্ঠানগুলো যখন গড়ে উঠছে, তাদের হিসাবপত্র যথাযথ পরীক্ষা নিরীক্ষা করার জন্য বিভিন্ন দেশে পেশাদারী হিসাব সংস্থা সৃষ্টি হয়েছে। যেমন আমেরিকাতে AICPA, আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, বাংলাদেশে অনুরূপ সংস্থা ICAB, ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক ইনস্টিটিউট অফ সার্টিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ICAB, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, ICMAB, এটিও সহ প্রতিষ্ঠান বলা যায়। এটিও এই হিসাব সংক্রান্ত নীতিমালা প্রয়োগে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ICMAB, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। তা এই সংস্থাগুলো হিসাব সংক্রান্ত যে সমস্ত নীতিমালা, সেই নীতিমালাগুলো প্রতিষ্ঠানগুলোকে পালনের জন্য চাপ প্রয়োগ করে অনেক সময় বা পরামর্শ দিয়ে থাকে। আর যে কারণেই সারা বিশ্বেই হিসাব সংরক্ষণ প্রক্রিয়া একই রকমই থাকে বা একই পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করা হয়। এর পাশে বিভিন্ন তথ্য বা ধারণা আবিষ্কারের প্রভাব, হিসাব সংরক্ষণের করতে গিয়ে বিভিন্ন তথ্যগুলো আমরা বিভিন্ন ধারণা অনুসরণ করে থাকি। যেমন যে চলমান ব্যবসায় সত্তা ধারণা, একটা আছে চলমান ব্যবসায় ধারণা, ব্যবসা বহুকাল ধরে চলবে, এটা একটা ধারণা। তারপরে ব্যবসায় সত্তা ধারণা, ব্যবসা এবং মালিকানা থেকে ব্যবসায় আলাদা ব্যক্তি, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান কৃত্রিম ব্যক্তি, মালিক এক ধরনের ব্যক্তি। তাতে হিসাব কাল ধারণা, হিসাব কালকে বিভিন্ন ভাগে ভাগ করে তাদের হিসাব কার্য সম্পন্ন করতে হবে। হতে পারে 6 মাস অন্তর, 1 বছর অন্তর, তবে সাধারণত 1 বছর অন্তরই আমরা দেখতে পাই। এরপর অর্থ পরিমাপ ধারণা, যে আর্থিক ঘটনাগুলো শুধুমাত্র আর্থিক ঘটনাগুলো হিসাব বিজ্ঞান বিবেচনায় নেবে, অনার্থিক কোনো ঘটনা বিবেচনায় নিবে না, এবং অর্থের অঙ্কে ঘটনাগুলো প্রকাশ করতে হবে। ম্যাচিং ধারণা, এটি হচ্ছে অন্যতম একটি ধারণা, যে বার্ষিক আয়ের সাথে ব্যয়ের সংযোগ ঘটিয়ে প্রতিষ্ঠানের ফলাফল বা মুনাফা নির্ণয় করতে হবে। আরেকটা আছে পূর্ণ নীতির প্রয়োগ, পূর্ণ প্রকাশ নীতির প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। যে পূর্ণ প্রকাশ নীতি, আর্থিক প্রতিবেদন প্রস্তুত করতে গিয়ে কোথাও লুকোচুরি বা কোথাও আড়াল করার সুযোগ নাই, পরিপূর্ণ তথ্য দিয়ে ওই প্রতিবেদনকে সমৃদ্ধশালী করতে হবে, যাতে ব্যবহারকারী সহজে ওটা পাঠ করে সহজে প্রতিষ্ঠান সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারে, আবার ব্যবহারকারী তার উপযোগিতা পেয়ে থাকে। এজন্য পূর্ণ প্রকাশ নীতি প্রয়োগ
করতে হবে। তাহলে হিসাব বিজ্ঞান উন্নয়নে যে সমস্ত উপাদানগুলো ভূমিকা রেখেছে আমরা পর্যায়ক্রমে আলোচনা করলাম। এরপর আসি হিসাব বিজ্ঞানের সর্বশেষ উন্নয়ন, দ্য লেটেস্ট ডেভেলপমেন্ট ইন অ্যাকাউন্টিং। প্রথমত মানব সম্পদ সম্পর্কিত হিসাব বিজ্ঞান। আমরা জানি যে হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং প্রায় প্রতিটি বৃহৎ প্রতিষ্ঠানেই হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, মানব সম্পদ বিভাগ নামে একটি বিভাগ রয়েছে, যারা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় জনবল নিয়োগদানের কার্যক্রম করে থাকে, বা তাদেরকে প্রশিক্ষণ বা তাদেরকে দক্ষ বা তাদের পদায়ন বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকে তারাই। তা একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের জনবল থাকে, এই জনবল কেউ দক্ষ কেউ অদক্ষ বা বিভিন্ন পদধারী, তারা একত্রে কাজ করতে হয়। এই ক্ষেত্রে দেখা গেছে যে অদক্ষ জনবলকে কিভাবে দক্ষ করে গড়ে তোলা যায় বা তাদের কাজে কিভাবে মনোনিবেশ ঘটানো যায়, তার জন্য হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট তারা বিশেষ পরিকল্পনা গ্রহণ করে থাকে এবং এই সংক্রান্ত বিভিন্ন ধরনের খরচ তারা করে থাকে। এই খরচ একত্রিত করে আলাদাভাবে যে হিসাব সংরক্ষণ করা হয় সেটি হচ্ছে মানব সম্পদ সম্পর্কিত হিসাব বিজ্ঞান। এই বিভাগের খরচাদি একটা বিশেষ হিসাব খাতে সংরক্ষণ করে এটাকে একটা বিনিয়োগ হিসেবে প্রতিষ্ঠান বিবেচনা করে এবং আগামী কয়েক বছর যাবৎ মুনাফার বিপরীতে ওই বিনিয়োগের অবলোকন ঘটানো হয়ে থাকে। তাহলে মানব সম্পদ সম্পর্কিত হিসাব বিজ্ঞান আমরা একটা ধারণা পেলাম। এবার আসি ত্রিতরফা দাখিলা হিসাব বিজ্ঞান। দুতরফা দাখিলা হিসাব বিজ্ঞান আমরা তো জেনেছি বা জানি, এখন ত্রিতরফা দাখিলা এটা আবার কি দেখি। 1963 সালে হাওয়ার্ড পি জনসন ত্রিতরফা দাখিলার প্রস্তাব করেন। লুকা প্যাসিওলি আবিষ্কৃত দুতরফা দাখিলার ডেবিট ও ক্রেডিটের পাশাপাশি তিনি একটা অতিরিক্ত কলাম সংশোধন করেন, তার নাম দেন ট্রেবিট বা টিআর। তিনি সম্পদ দায় দেনা এমনকি অতীত বর্তমান ভবিষ্যৎ এভাবে দেখিয়ে তিনি দুটি সূত্র বা সমীকরণ প্রকাশ করেন। সেটি হিসাববিদরা গবেষণার মাধ্যমে সেটাকে প্রমাণও করেন, কিন্তু বাস্তবে তার কোনো প্রয়োগ লক্ষ্য করা যায় না বা প্রয়োগ এখনো সেভাবে গ্রহণযোগ্য হয়নি, কোথাও এর প্রয়োগ দেখাও যায় না। এরপর আসি গ্রিন অ্যাকাউন্টিং মানে পরিবেশ হিসাব বিজ্ঞান। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রতিষ্ঠানগুলো যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে এবং তার সাথে সংশ্লিষ্ট যে ব্যয় আদি, সেই ব্যয় কিভাবে হিসাব রক্ষিত হবে সেটাই হচ্ছে এই পরিবেশ হিসাব বিজ্ঞানের মূল কাজ। এ ধরনের হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হলো পরিবেশগত বিপর্যয়ের রোধে সাহায্য করা। বাতাস, পানি, শব্দ, বর্জ্য বা কোনোভাবে পরিবেশ দূষণ হ্রাস সংক্রান্ত খরচাদি হিসাবভুক্ত ও ব্যয় সুবিধা বিশ্লেষণ করা সবুজ হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। বর্তমানে প্রতিষ্ঠানগুলোকে মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে হয় এই পরিবেশ উন্নয়ন খাতে। যদি পরিবেশের ভারসাম্য নষ্ট হয় তাহলে কি হবে? ওখানকার স্থানীয় জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে, স্থানীয় গাছপালা নষ্ট হবে, নদী বা খাল বিলের পানি দূষিত হবে, সেখানে যারা যে সমস্ত প্রাণী মাছ টাছ এদের জীবনযাত্রা
তিনি মারা যাবে বা হুমকির মধ্যে পড়বে, এই সমস্ত পরিবেশের দিকে লক্ষ্য রেখে প্রতিষ্ঠানকে তাদের কার্যক্রম পরিচালনা করতে হয় এবং পরিবেশ যাতে দূষিত না হয়, পরিবেশের ভারসাম্য যাতে কোনোভাবেই নষ্ট না হয়, তার জন্য বিভিন্ন পরিকল্পনা আগে থেকেই প্রতিষ্ঠানে নেওয়া থাকে। এছাড়া সরকার বা কর্তৃপক্ষেও প্রতিষ্ঠানের উপর একটা চাপ থাকে যাতে পরিবেশের ভারসাম্য নষ্ট না হয়। অতএব এই পরিবেশ উন্নয়নের জন্য ওই প্রতিষ্ঠান যে ব্যয় আদি করে থাকে এবং এই ব্যয়ের সাথে সুযোগ, যেটা কস্ট বেনিফিট, যে ডিসকাশন আলোচনা, যেটা ওই প্রতিষ্ঠান করে থাকে। তা আমরা আজকে মোটামুটি হিসাব তত্ত্বের উন্নয়ন সম্পর্কে ধারণা পেলাম। আশা করি তোমরা আমার ক্লাস বুঝতে বা আম, একটা আম, সম্যক ধারণা পেয়েছো। পাশাপাশি তোমরা যে বাসাতে তোমাদের টেক্সট বুক আছে, আশা করি ওই বইগুলো স্টাডি করবে, তাহলে আরো আরো স্পষ্ট হবে। আহ, আগামী ক্লাসে তোমাদের আমার সাথে থাকার জন্য আমি অনুরোধ করছি এবং আশা করব তোমরা বাসা বাড়িতে অবস্থান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিজেদেরকে লেখাপড়ার প্রতি ব্যস্ত রাখবে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশন এখানেই শেষ করছি।